আপনারও তো পলাতক মাফিয়াদের সীমানার ওই পারে দিয়ে আসছেন টাকা নিয়ে। পলাতক মাফিয়াদের কি করবেন এখন? ফালাই দিবেন বঙ্গোপসাগরে? কেউ না কারো না কারো দলে তো যাবে, ওদের দলে না গেলে আপনাদের দলে আসবে, বিচার হবে, আপনাদের দলে আসবে, তো বিচার তো হবেই, বিচার হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, তারা দলে যেতে পারবে না। আপনারও তো পলাতক মাফিয়াদের বলছেন। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা দখল করেছেন বিএনপির কর্মীরা। এই শূন্যতার সুযোগ নিয়ে বিএনপির কর্মীদের অনেকে দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, যার ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে পুরনো অভ্যাসের মৃত্যু সহজে হবে না। এ ধরনের অভিযোগে অনেককে বহিষ্কার করা সত্ত্বেও দূরত্ব কমানো যায়নি। আমাদের প্রশ্ন, এই তৃণমূলের উপরে আপনাদের আসলে কতটা, কেন্দ্রের কতটা এরকম ভূমিকা রয়েছে? কারণ সত্যি সত্যি কিন্তু হেলাল ভাই, সরকারি চাকরি করছি, সরকারি চাকরিজীবীদের অনেকেই আমার বন্ধু, আমি বিসিএস একাডেমিতে পড়াইছি বইলা অনেকেই আমার ছাত্রছাত্রী, তাদের অনেকেই আমাকে এই অভিযোগ সরাসরি জানিয়েছে। মানে আপনি যদি আমাকে অবিশ্বাস করেন আমার কিছু করার নাই, কিন্তু দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনি এই সম্পর্কে যদি একটু বলেন যে এই আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি দখল করেছে কিনা। আমি আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নের সাথে আমি একমত, কিন্তু আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, কারণ আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। আমি এখন আদিবের কথা বলবো না, রেহমান সুমান স্যার যেটা বলছেন, এবং আপনিও একটা কথা বলছেন। আমি বলছি দেখেন, যে বাংলাদেশের পলিটিক্সের যে এতদিনের যে ক্রিমিনালাইজেশনকে লালন করা হয়েছিল দীর্ঘ এই আপনার 53 বছর পরে বিএনপি এই যে অভিযোগগুলো আপনারা আসছে, আমি সেই অভিযোগগুলোকে অ্যাকসেপ্ট করছি কিনা তাই দেখেন। আমি তো অ্যাকসেপ্ট করছি, আমি কি আউট অ্যান্ড আউট ডিনাই করছি না, আমি ডিনাই করছি না। এই যে ডিনাইল টেন্ডেন্সিটা আমাদের নেই, অ্যাকসেপ্ট করছি। অ্যাকচুয়াল ফ্যাক্ট, অ্যাকচুয়ালটা কি সেটা জন্য তদন্ত করছি এবং ব্যবস্থা নিচ্ছি, যেটা গত 53 বছরে ছিল না। অর্থাৎ আমাদের অ্যাটিটিউডটা পরিষ্কার যে আমরা যে ক্রিমিনালাইজেশনটা 53 বছরে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, তার প্রতি আমরা অ্যাড্রেস করছি, অ্যাকসেপ্ট করছি, ব্যবস্থা নিচ্ছি। কিন্তু অন্য রাজনৈতিক দল সেইটাকে আপনারা অ্যাকসেপ্টই করছেন না, ডিনায়াল টেন্ডেন্সিতে রয়েছেন। ইভেন দেখেন, আমরা যেহেতু আমাদের ক্ষমতা খুবই সীমিত, আমরা একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি, আইনি কোনো ব্যবস্থা নিতে পারি না। কিন্তু বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার কেন কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না? আমাদের দল তো পরিষ্কার করে বলছে, যেহেতু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, আইনের ব্যবস্থা আপনারা নেবেন। অন্য রাজনৈতিক দল এটা অ্যাকসেপ্টই করছে না। তাহলে আজকে নতুন যে রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হবে, যে সংস্কারের কথা বলা হয়, সেই দৃষ্টিতে বিএনপি অন্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি, তদন্ত করছি এবং বিচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। সুতরাং রেহমান সুমান স্যার যেটা বলছেন যে আওয়ামী লীগের চলে যাওয়ার ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ যখন ছিল রাজনীতিতে, আমি আওয়ামী লীগের ক্রিমিনালাইজেশন বা আওয়ামী লীগের মিটেন্সির কথা বলছি না, তখনও বিএনপি আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ এখানে কোনো শূন্যতা না। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে শূন্যতা সৃষ্টি হলে নতুন রাজনৈতিক দল বা অন্যান্য নিষিদ্ধ রাজনৈতিক দল যেগুলো আওয়ামী লীগ করেছিল, তারা সেই জায়গাটা পূরণ করেছে। বিএনপি পূরণ করবেন, বিএনপি তো সার্ভাইভ করছে, সেটি আপনার গত 50 বছর ধরে আমরা রাজনীতি করছি। অর্থাৎ স্যারের এই থিওরিটার সাথে আমি এইটা বলছি। আরেকটি কথা আদিব যেটা বলছে, দেখেন আমাদের সরকারে রয়েছে আপনার এনসিপি তো সরকার স্পন্সর একটি দল, এটা তো অস্বীকার করলে হবে না। সরকার স্পন্সর একটি দল, অতএব সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ব্যবহার করবে, এটাই স্বাভাবিক, এটা আপনি যেটা বললেন। সুতরাং আপনার যে না, কিন্তু হেলাল ভাই আপনি একটু বড় ক্যানভাস করে কথা বলতেছেন বলে আমি একটু বলি। আপনি সরকারের কথা বলতেছেন, কিন্তু এনসিপি যে বলছে যে প্রশাসনে বেশিরভাগ বিএনপির লোক, এটা কি ভুল? আমি তো 10টা ডিসির মধ্যে 8টা ডিসি সাহেব আমার সাথে কথা বলার আগে প্রথম কথা বলে, ভাই আমি কিন্তু বিএনপি করছি। আজকে হেলাল ভাই আপনি জানেন আপনার মুখ চেনা লোক যারা এখন প্রশ্নে আছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মুখ চেনা, আপনি জানেন যে তারা ছাত্রদল করছে, তাদের কেউ আপনাদের ধরে হলে আমি একটা কথা বলি ভাই খালিদ ভাই, বাংলাদেশ যখন 71-এর স্বাধীনতা হলো, এরপরে বাংলাদেশ যে সমস্ত লোক যে সামরিকীকরণ হয়েছিল, মিলিটারাইজেশন হয়েছিল, একই সাথে পলিটিসাইজেশন হয়েছিল, রাজনীতিকরণও হয়েছিল। বাংলাদেশের লোক কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তাই না? ছাত্রদল করলে সে বিসিএস পরীক্ষায় পাশ করলে অফিসার হতে পারবে না, এটা কিন্তু ঠিক না, এটা একটা অন্যায্য কথা। আমার বক্তব্য হলো যে গত 17 বছরে বিএনপি সমর্থন করে বা বিএনপির মতবাদে বিশ্বাসী এরকম হাজারের মতো নেতাকর্মীকে, অফিসারদেরকে আপনার ওএসডি করা হয়েছে, কর্মচ্যুতি করা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত হয়েছে। 5ই আগস্টের পরে আপনি মাত্র হয়তো 30 থেকে 40%কে আপনি ওএসডি মুক্ত করে সংযুক্ত করেছেন। বিএনপি সমর্থিত কোনো লোক এখনো পদায়ন হয়নি, অথচ বা নিয়োগও পায়নি। অথচ আপনি জানেন যে এই যে ডিসি নিয়োগের কথা বললেন, বাংলাদেশের 64টা জেলার ডিসি নিয়োগে এই যে নতুন রাজনৈতিক দল তখনও তারা হয়ে ওঠেনি, তাদের যে দৌরাত্ম্য ছিল, যে নিয়োগ বাণিজ্য পত্রিকা এসেছিল, 64টা জেলার ডিসি নিয়োগের
পত্রিকা সমস্ত নিউজ আপনি জানেন যে কি পরিমাণ দৌরত্ব হয়েছিল, এবং বাংলাদেশের সমস্ত পদায়নে তাদের যে ভূমিকা রয়েছে, যেহেতু তারা সরকারে রয়েছে, এখানে বিএনপির আপনার কোন লোক এখনো পদায়ন বা মনোনয়ন হয়নি। আর আপনি বলছেন যে বিএনপির যদি কোনো লোক কোথাও পদায়ন বা নিয়োগ পেয়ে থাকে, সেই লোকটার যোগ্যতা আছে কিনা, আপনি বিএনপি করছে সমর্থন করে, সে তার সমর্থন করে বিধায় তিনি যে পদায়ন পাবেন না, নিয়োগ পাবেন, এটা ঠিক না। তারপরে আমি বলছি যে আমাদের যত লোকের কর্মচ্যুতি হয়েছিল, ওএসডি হয়েছিল, তার 30 থেকে 40% লোক কেবল সংযুক্ত হয়েছে, এখনো পদায়ন বা কিছুতে যায়নি। সচিবদের মধ্যে সেটা বলছি। না হেলাল ভাই, এখন যারা সচিব আছেন তাদের সচিবদের মধ্যে সব আপনাদের লোক না? না, এটা এখন তো সব চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন আপনি, সব আমাদের লোক হবে কেন? সব তো চুক্তিভিত্তিক নিয়োগ। আপনাদের সময় মানে ইসমাইল জবিউল্লাহ ভাইরে জিজ্ঞেস করি তো নিয়োগ দেওয়া হচ্ছে সব, তাই তো? এটা তো আপনি একটা মানে কথা বললেন, এটা কি আসলে সত্য কথা? আমার তো মনে তাই। আমি তো সচিব, কারণ ইসমাইল জবিউল্লাহ ভাই খুবই মানে আমি চাকরিতে থাকার সময় উনি চাকরিতে ছিলেন, খুবই সম্মানিত একজন সচিব। তিনি আবার বিএনপির রাজনীতিও করেছেন পরে, এবং তিনি জানেন সবাইকে আলাদা আলাদা করে। আমি শুনেছি সিনিয়র কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সাথে পরামর্শ করা হচ্ছে অনেক ক্ষেত্রেই। তাহলে সরকারের যে 3 জন উপদেষ্টা রয়েছে এনসিপির, বা সরকার নিজে কেন এটা করছে? দোষটা তো সরকারের, এখানে বিএনপির কাজ। তারা সরকার চালাচ্ছে, আপনার বর্তমান যে নতুন রাজনৈতিক দল তারা, এবং ডক্টর ইউনূস সরকার চালাচ্ছে। তিনি যদি বিএনপির সাথে যোগাযোগ করে, এই দোষটা কি বিএনপির? তবে আমার কাছে যে তথ্য আছে, এই কথাটা সর্বৈব সত্য কথা না। যেমন ওই যে আদিব বলল যে এনসিপির সাথে কিন্তু আমরা কথা বলবো না, এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলছি সময় ফুরিয়ে যায়নি, সময় চলে যায়নি, আমরা আলোচনা করব। আর ওরা যে বিক্ষিপ্ত আলোচনা করছে, এইটা বলছি এই জন্য, দেখেন যে ওরা বলছে যে আপনার কি সংস্কার চাই, আমরা বলছি সংস্কার চাই, কিন্তু সংস্কার যে ধীর গতি, সংস্কারের যে স্লো মোশন, এইটার জন্য তারা কোনো প্রতিবাদও করছে না যে কেন সংস্কার ধীর গতিতে হচ্ছে। সংস্কার চাচ্ছে যত জোরে উচ্চস্বরে, যখন সংস্কার যে হচ্ছে না, দৃশ্যমান কিছু হচ্ছে না, তার জন্য তত উচ্চস্বরে কিন্তু কথা বলছে না। এইটা একটা সন্দেহজনক বিষয় না? তারপরে বলছে যে এই ফ্যাসিবাদের তারা বিচার চায়, এটা তারা বলছে। আমরাও বিচার চাই, আমরা নির্দিষ্ট করে বলেছি যে কিভাবে কি করতে হবে, কিন্তু এরা বিচার চাই। আবার প্রান্তিক পর্যায়ে যখন কমিটি গঠন করা হয় তাদের, তখন এই ফ্যাসিবাদের, এই মাফিয়াদের কিন্তু রিহ্যাবিলিটেশন প্রান্তিক পর্যায়ে হয়। অন্যান্য ধর্মের রাজনৈতিক দল এই কাজে জড়িত। কত বড় প্যারাডক্স! আপনি কি বললেন এখন আওয়ামী লীগের? আপনি নিচে ভাই আপনি কি বললেন? আমরা একটু আদিব সাহেবের কাছে যাই, কিন্তু আপনি কি বললেন এখন যদি আওয়ামী লীগের 5 জন সাবেক মন্ত্রী বিএনপিতে জয়েন করতে চায়, আপনারা নেবেন না তাদের দলে? না, এখন শোনেন, আমরা বলছি যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে তারা নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপি, সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপির আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার। বিএনপি বা জামাতের অবস্থান স্পষ্ট পজিশন, বিএনপির স্পষ্ট পজিশন যে আওয়ামী লীগ যে জেনোসাইডের সাথে জড়িত, যে অফেন্সের সাথে তারা জড়িত, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, যে মানি লন্ডারিং এর সাথে জড়িত, তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালসের বিচার হতে হবে। আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হতে হবে, এবং আওয়ামী লীগ নামে কোন দল আপনার যদি রাজনীতি করে, তাহলে ফ্যাসিবাদের একটি জাগরণ হবে। আমরা এই ব্যাপারে স্পষ্ট। কিন্তু আমি বলছি ওদের অবস্থান স্পষ্ট। হেলাল ভাই, শুধু এনসিপি না, আমাদের যে অন্যান্য রাজনৈতিক দল আছে, তারা যখন প্রান্তিক পর্যায়ে আপনার কমিটিগুলো করে, তখন কিন্তু তারা তাদের শক্তি সঞ্চয় করবার জন্য এই পলাতক মাফিয়াদেরকে না, এটা এখন তো সব চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন আপনি, সব আমাদের লোক হবে কেন? সব তো চুক্তিভিত্তিক নিয়োগ। আপনাদের সময় তো মানে ইসমাইল জবিউল্লাহ ভাইরে জিজ্ঞেস করি তো নিয়োগ দেওয়া হচ্ছে সব, তাই তো? এটা তো আপনি একটা মানে কথা বললেন, এটা কি আসলে সত্য কথা? আমার তো মনে তাই। আমি তো সচিব, কারণ ইসমাইল জবিউল্লাহ ভাই খুবই মানে আমি চাকরিতে থাকার সময় উনি চাকরিতে ছিলেন, খুবই সম্মানিত একজন সচিব। তিনি আবার বিএনপির রাজনীতিও করেছেন পরে, এবং তিনি জানেন সবাইকে আলাদা আলাদা করে। আমি শুনেছি সিনিয়র কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সাথে পরামর্শ করছে। আপনারা তো পলাতক মাফিয়াদের সীমানার ওই পারে দিয়ে আসছেন টাকা নিয়ে। পলাতক মাফিয়াদের কি করবেন এখন? ফালাই দিবেন বঙ্গোপসাগরে? কেউ না কারো দলে তো যাবে, ওদের দলে না গেলে আপনাদের দলে আসবে, বিচার হবে, আপনাদের দলে আসবে, তো বিচার তো হবেই, বিচার হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, তারা দলে যেতে পারবে না। আপনারা তো পলাতক মাফিয়াদের বলছে একবার আপনি আপনার দলের যোগদান করাবেন, এবং আপনি বলবেন, যেমন সার্জিস আলম বলছে যে কম অপরাধ, বেশি অপরাধ, মাঝারি অপরাধ, তাদেরকে দলে নেওয়া হবে। হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো আবার। আমি কিন্তু দেখেছি সীমান্ত এলাকায় আওয়ামী লীগের লোকজন যারা পার হয়েছে, তারা বিএনপির লোকজনকেই টাকা দিয়ে পার হয়েছে, এমন গুজবও আছে। এটা গুজব কিনা সত্য কিনা আমি জানি না। না, দেখেন
আওয়ামী লীগের যে সমস্ত লোক তো পালিয়ে গেছে, আমরা তো প্রথমেই প্রশ্ন তুলেছি যে এই লোকগুলো পালালো কিভাবে। আপনাদেরকে টাকা দিয়া, আমরা তো প্রশ্ন তুলেছি আপনাদেরকে টাকা দিয়া, হেলাল ভাই আপনাদেরকে টাকা দিয়া, আপনি খুলনা অঞ্চলে এত জনপ্রিয় নেতা, আপনি জিজ্ঞেস করে দেখেন সাতক্ষীরা যশোরে কি হয়েছে। হ্যালো, আপনি প্লিজ জিজ্ঞেস করে দেখেন, আমি আসতেছি আপনার কাছে, আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তারা বিএনপির লোকজনের টাকা দিছে কিনা, আপনি জিজ্ঞেস করে দেখেন স্থানীয় বিএনপির লোকজন। তাহলে সরকার সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে না। আর সরকার তো অত বড় না বিএনপির মতো, বিএনপি তো সরকারের চেয়ে বড়। তাহলে সরকার কি চাচ্ছে? সরকার তাহলে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, সরকার কি তাহলে এই ডক্টর ইউনূস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে, যেভাবে নিজের অপরিহার্যতা তুলে ধরছে, তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান? আমার কাছে এই প্রশ্ন উঠে আসবে। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আমরা একটু আদিবের কাছে যাই। আদিব, জনাব আরিফুল ইসলাম আদিব, আপনি খেয়াল করেছেন যে আমি দুইটা জিনিস একটু বলতে চাই, যে এই যে ধরেন ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার মধ্যে থেকে বিভিন্ন রকম দুর্নীতি, গত কয় মাসে তো 7-8 মাস মাত্র আসছে, এই 7-8 মাসের মধ্যে তো কম হইল না, এপিএস উমুক তুমুক। আপনি কি মনে করেন না আপনাদের সাথে যারা আপনাদের সহযোদ্ধা ছিল, সেই সহযোদ্ধা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা জনাব মাহফুজ, তাদের এখনই পদত্যাগ করে আসলে দলের মধ্যে চলে আসা উচিত, নাকি তারা সরকারের থেকে তারা আপনাদের জন্য কি উপকার করতেছেন সেইটা কি একটু আপনি বলবেন, বা সরকারে কেন তারা এখনো